রাতের অন্ধকার যেন পুরো শহরকে ঘিরে ধরে নিঃশব্দ হয়ে গেছে। বাতাসে হালকা কুয়াশা, দূর থেকে শহরের অচেনা শব্দ ভেসে আসে। একটি নিস্তব্ধতার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে রহস্যময়তা। সেই নির্জন রাস্তা দিয়ে চলছিল একটি কালো দামি গাড়ি, যার হালকা হিউমার বাতি চারপাশকে অস্থির আলো দিয়ে আলোকিত করছিল। গাড়ির ভেতরে বসেছিলেন ধূসর বাদামি চোখের একজন যুবক। হাতের ফোনে স্ক্রল করতে করতে অল্পই অস্থির মনে হচ্ছিল। ড্রাইভার তার পাশে ছিল, সামান্য দমবন্ধের মতো নীরবতায়। ঠিক সেই মুহূর্তে একটা তাদের গাড়ির সামনে এসে পড়ল। ড্রাইভার গাড়িটা কোনো রকম ঠিক সময়ে থামাতে পারে। হোয়াট দ্য হেল, এভাবে গাড়ি থামানোর মানে কি? যুবকের কণ্ঠে রাগের ঝড় বইছে। ড্রাইভার কিছু বলতে পারল না। সামনের দিকে তাকিয়ে কেঁপে উঠল, চোখে ভয়, হৃদয় দুকদুক করছে। গাড়ির ভেতরে যুবকের রাগ যেন সপ্ত আকাশে পৌঁছে গেছে। কি সমস্যা? কিছু বলছো না কেন? রাগের কণ্ঠে কাঁপছে। ড্রাইভার কাঁপা কণ্ঠে বলে, স্যার, একবার সামনে দেখুন। যুবকের চোখের সামনে তাকালো। রাস্তার মধ্যে লাল পোশাক পরা একটি মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। অল্প বিরক্তির ছাপ তার মুখে ফুটল। মনে মনে বলল, হয়তো অচেতন হয়েছে। ড্রাইভারকে নির্দেশ দিল, যাও, গিয়ে দেখে এসো কি হয়েছে। ড্রাইভার ধীরে ধীরে মেয়েটির কাছে গেল। শ্বাস আছে কিনা পরীক্ষা করলো। স্বস্তি পেল, মেয়েটি বেঁচে আছে। যুবক নিজে গাড়ি থেকে নেমে মেয়েটির দিকে এগোলো। এরপর হাঁটু গেড়ে বসে মেয়েটার চুল সরিয়ে মুখটা দেখল। তার চোখে মায়া মাখা সৌন্দর্য, ফর্সা গায়ের রং, টানা টানা হরিণী চোখ, ঠিক যেন কোনো ঘুমন্ত পরী। তার চোখগুলো যেন পুরো আটকে গেল। ড্রাইভার বলল, স্যার, মনে হচ্ছে খুবই মার্জিত পরিবারের মেয়ে, কিন্তু এত রাতে এখানে কি করছিল? যুবকটির কেবল ধ্যান ভাঙল এবং মেয়েটিকে কোলে তুলে গাড়িতে বসলো। মেয়েটির মাথা তার কোলে রাখলো। মেয়েটি পুরোপুরি জ্ঞান হারাননি। চোখগুলো দিয়ে যুবকটিকে কোনো রকম দেখতে পেল। আর যুবকটি মেয়েটির দিকে না তাকিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করলো দিতে বলল। তারপর প্রায় 1 ঘন্টা পর কারো গাড়িটি একটি হসপিটালের সামনে এসে থামলো। তারপর মেয়েটিকে কোলে নিয়ে যুবকটি হসপিটালের ভিতরে ঢুকলো। সাথে সাথে ডাক্তার চলে আসলো। এরপর মেয়েটিকে কেবিনে নিজে যেতে বলল। যুবকটি কেবিনে ঢুকে বেডে মেয়েটিকে শুইয়ে দিল। তারপর ডাক্তারকে বলল দেখতে। ডাক্তার দেখেই বলল, প্রচণ্ড ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, তাড়াতাড়ি জ্ঞান ফিরবে, শরীরের আঘাতের চিহ্ন নেই, সম্ভবত কোনো মানসিক ট্রমা হয়েছে। এই বলে ডাক্তার চলে গেল। যুবক শান্ত থাকলো, কিন্তু চোখ যেন মেয়েটির দিকে লেগে গেল। তখন ফোনে কল আসে। যুবক কল রিসিভ করে বাইরে চলে গেল। তারপর এবং উত্তর দিল, আমি আসছি, অন দ্য ওয়ে, কাউকে কিছু বলিস না। এরপর ফিরে এসে দেখে মেয়েটি বেডে নেই, কিন্তু ফিরে দেখলো মেয়েটি নেই। ফ্ল্যাশব্যাক। কিছুক্ষণ পর মেয়েটি চোখ খুলল। ভয়, আতঙ্ক সব মিলেমিশে কান্নায় ফেটে পড়ল। এরপর সারা রুমে একবার চোখ বুলালো। তারপর বলল, আমি এইখানে কি করছি? সেই গাড়ি, সেই লোকটি, সেই ছেলেগুলো, তারা কোথায়? এরপর দেখে রাত 8টা বেজে গেছে। তার চোখ কপালে। সে জানে যদি এখন বাড়িতে না যায় তাহলে অনেক সমস্যা হবে। তাই সে তাড়াতাড়ি বের হতে নিলে নার্স এসে বলে, আপনি কোথায় যাচ্ছেন? আপনার শরীর এখন ভালো না, আপনার রেস্ট নিতে হবে, রেস্ট প্রয়োজন। নার্সটির কথা শুনে মেয়েটি বলল, আমি এখানে কিভাবে এলাম? আপনি কিছু বলতে পারবেন? মেয়েটির কথা শুনে নার্সটি বলল, আপনাকে এখানে একটা লোক নিয়ে এসেছে। মেয়েটি অনেক কান্নারত অবস্থায় বলল, আপনার কাছে পেন আছে আর কাগজ থাকলে দিন। নার্সটি মেয়েটিকে পেন আর কাগজ দিয়ে দিল। পেন আর পেয়ে মেয়েটির কিছু একটা লিখে নার্সটিকে বলল, আমাকে যেতে হবে, আপনি ওনাকে আমার হয়ে এইটা দিয়ে দিবেন আর ধন্যবাদ জানিয়ে দিবেন। এরপর তাড়াহুড়া করে কেবিন থেকে বের হয়ে গেল। বর্তমান কিন্তু ফিরে দেখল মেয়েটি নেই।
সে ভালো করে খুঁজতে লাগলো। এরপর নার্স এসে বলল, মেয়েটি চলে গিয়েছে, আর এইটা আপনাকে দিতে বলেছেন। এই বলে কাগজটি যুবকটির হাতের দিকে এগিয়ে দিল। এরপর নার্সটি চলে গেল। যুবকটি কাগজটি হাতে নিতেই সেখানে লেখা, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকটি পড়তে পড়তে মুচকি হাসলো। কিছু একটা ভেবে মনে মনে বলে, আমাদের কি আবার দেখা হবে? কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা। মনের মধ্যে শুধু মেয়েটির মায়াবী মুখ, চোখ, অজানা আকর্ষণ, সব মিলেমিশে ঘুরপাক খাচ্ছে। এরপর চিঠিটি ফেলে না দিয়ে ভালো করে ভাঁজ করে প্যান্টের পকেটে রেখে দিল। তারপর কেবিন থেকে বের হয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, আপাতত আজকের রাতটা কোনো হোটেলের দিকে নিয়ে যাও, আমি হোটেলেই থাকব। যুবকটির কথা শুনে ড্রাইভারটি বলল, জি স্যার, এমনিতেই আপনি অনেকটা জার্নি করে কানাডা থেকে বাংলাদেশে এসেছেন। এই বলে ড্রাইভারটি চলে যায়। যুবকটিও চলে যায়। এদিকে মেয়েটি তখন হসপিটাল থেকে বের হয়ে রাস্তায় চলে আসে, কিন্তু বাড়ির এইবার যাবে কিভাবে সেটাই ভাবছিল সে। লেডিস জিন্স পরেছিল, তাই মোবাইল আর 5টা পকেটেই আছে। তাই সে আর দেরি না করে একটা পরিচিত নাম্বারে কল লাগায়। ওপাশ থেকে একটা পরিচিত পুরুষালী কণ্ঠ শোনা গেল, কিরে তানভি, তুই কোথায়? তুই ঠিক আছিস? তুই জানিস ছোট কাকিয়া কতটা চিন্তিত। তারপর তানভি বলল, ফাহিম ভাইয়া, আমি ঠিক আছি। তুমি সিটি হসপিটালের সামনের রাস্তায় চলে এসো, আমি অপেক্ষা করছি। এই বলে তানভি কল কেটে দিল। চলুন তাদের পরিচয় দেওয়া যাক। তানভিকা তাহি, সে শেখ বাড়ির ছোট মেয়ে। আসলে মেয়ে বললে ভুল হবে, তাকে এই বাড়ির বড় কর্তা রাশেদ শেখ তাদের বাড়ির অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল। তার পেছনের কারণ আছে। এই গল্পের প্রথমে লোক বলে যাকে তুলে ধরা হয়েছে সে হলো রিদওয়ান আহিল শেখ। শেখ বাড়ির বড় ছেলে রাফিউল শেখ আর তাহমিনা শেখের একমাত্র ছেলে রেদওয়ান আহিল শেখের বয়স 30 বছর। তার যখন 17 বছর তখন তাকে জোর করে তাদের বাড়ি আসছে তার সাথে তার দাদা রাশেদ শেখ আর বাবা মিলে বিয়ে দিয়েছিল। আর সেই মেয়েটির মাত্র 7 বছর বয়স ছিল। এইটা জানার পর সে দিন রাতে কাউকে না বলে কানাডায় চলে গিয়েছিল। রাফিউল শেখের আরও 2 ভাই আছে, তারা মোট 3 ভাই বোন নেই। রাফিউল শেখের মেজো মিজান শেখ আর তার স্ত্রী সাইমা শেখ, তাদের 2 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলের নাম ফাহিম শেখ আর ছোট ছেলে রিহান শেখ, আর ছোট্ট মেয়ের নাম রুবিনা শেখ। ফাহিম শেখ ইন্ডাস্ট্রি সামলাচ্ছে, তার বয়স 28, আর রিহান শেখ তার বয়স 25 ও শেখ ইন্ডাস্ট্রি সামলাচ্ছে। বলতে গেলে 2 ভাই মিলে তাদের বাড়ির ব্যবসা দেখে শোনা করছে। অন্যদিকে রিদওয়ান কানাডা থেকে সব খবর রাখে। মিজান শেখের মেয়ে রিহান ও ফাহিমের আদরের বোন রুবিনা শেখ, তার বয়স 22 বছর। অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দিবে। দেখতে সুন্দর বলা চলে, কিন্তু বেশ অহংকারী। গল্পের নায়ক তানভিকা তাহি, বয়স 20, অনার্স 2য় বর্ষের ছাত্রী। দেখতে অনেক সুন্দর, মায়াবী চেহারা, হরিণী টানা টানা চোখ, কথাবার্তা ব্যবহার চলাফেরা খুব ভালো। রান্না থেকে শুরু করে সব পারে। তারপর পড়াশোনায়ও ভালো। রেহান এবং ফাহিমও তানভিকাকে অনেক ভালোবাসে। তারপর তানভিকা ভাবতে থাকে অতীতের কথা। অতীত রাফিউল শেখের ছোট ভাই সামিউল শেখের স্ত্রী মালিহা শেখ, তাদের কোনো সন্তান নেই। মালিহা শেখ দিনরাত একটি সন্তানের জন্য কাঁদতেন। অনেক ডাক্তার দেখার লাভ হয় নাই, প্রতিবার তাদের হতাশ হতে হয়। কিন্তু এমন একদিন পরিবারের বড় কর্তা রাশেদ শেখ বাড়িতে একটা 7 বছর বয়সী একটা মেয়ে আনেন। সেই মেয়েটিকে রাশেদ শেখ ও বাড়ির বড় ছেলে তার বড় ভাসুর রাফিউল শেখ তাদের বাড়ির অনাথ আশ্রম থেকে নিয়ে আসে। তারপর সেই মেয়েটিকে রাশেদ শেখ মেয়েটিকে তার ছোট ছেলের বউ মালিহা শেখের হাতে তুলে দেন। পরিবারের সবাই অনেক অবাক হন। রাশেদ শেখ তারপর বলেন, আজ থেকে ও তোমার আর সামিউলের মেয়ে, ওর দায়িত্ব তোমাদের হাতে তুলে দিলাম মা।
এই পুতুলটির কেউ নেই, ওকে তোমরা নিজেদের মতো মানুষ করবে। আর আমি কোনো কথা বলতে চাই না ছোট বৌমা, তুমি ওকে দেখে রেখো। মালিহা অবাক হয়ে তাকিয়ে রইলেন তার শ্বশুরের ওপর। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, বাবা বাবা আপনি কি বলছেন? এই পুতুলটিকে আমি লালন পালন করব? রাশেদ শেখ বললেন, হ্যাঁ মা। রাশেদ শেখ বললেন, ওকে একবার জড়িয়ে দেখবে না? শ্বশুরের কথা শুনে মালিহা শেখ একবার নিজের স্বামীর দিকে তাকালেন। সামিউল শেখ মাথা নেড়ে সাই জানালেন। মালিহা শেখ কাঁপা কাঁপা পায়ে সামনে এগিয়ে গেলেন। এদিকে মেয়েটি মহিলাটিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে দাদার দিকে তাকালেন। রাশেদ শেখ মালিহা শেখ আর সামিউল শেখের দিকে হাত উঠিয়ে দিয়ে বললেন, আজ থেকে ওরা তোর মা এবং বাবা, যা ওদের কাছে। মেয়েটি দাদার কথায় সলসল নয়নে মালিহার দিকে তাকিয়ে এগিয়ে যায়। মালিহা শেখ এগিয়ে এসে মেয়েটিকে জাপটে জড়িয়ে ধরে, কাঁদতে থাকে। এদিকে মেয়েটি মায়ের গন্ধ পেয়ে মালিহা শেখের সাথে মিশে থাকে। মালিহা শেখ কাঁদতে কাঁদতে বলেন, সামিউল আল্লাহ আমাদের নিরাশ করে নাই। দেখো আমাকে বাবার মাধ্যমে একটা পুতুল পাঠিয়েছে, দেখেছো? তাদের এই মুহূর্ত দেখে রাশেদ শেখ বলেন, ছোট বৌমা মেয়েটির নাম কি রাখা যায়? কান্নারত মালিহা শেখ খুশি মনে বলে ওঠে, তানভিকা তাহি। সেই থেকে তানভিকার পরিচয় হয়ে ওঠে। সে শেখ বাড়ির ছোট মেয়ে তানভিকা তাহি। তারপর রাশেদ শেখ আর রেদওয়ানের বাবা রাবিউল শেখ সেই মেয়ের সাথে রেদওয়ানের বিয়ে ঠিক করেন। তারপর তাদের বিয়ে হয়ে যায়, কিন্তু পরিবারের কেউ এই বিয়েটা মেনে নেয়নি। রেদওয়ান দেশ ছেড়ে চলে যাওয়ার তার মা ভেঙে পড়েন, আর তার দাদা নাতির এইভাবে চলে যাওয়ার মেনে না নিতে পেরে তিনি মারা যান। কিন্তু এই খবর রেদওয়ান জানার পর ও দেশে ফেরে না। এত কিছু ঘটে যাওয়ার পর সবাই শুধু তানভীকে দোষারোপ করত, কিন্তু সামিউল আর মালিহা মেয়েটাকে তাদের বাবার শেখ স্মৃতি হিসেবে আগলে রেখেছেন। কিন্তু সেই 13 বছরের আগের সেই বিয়ের রাত কিছুই ভুলতে পারে না তানভিকা। সেই লোকটির জন্য তার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে। বর্তমান এইসব ভাবতে ভাবতে কেউ ওর মাথায় হাত রাখে। সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে তানভিকা মুচকি হাসে, তারপর জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি এসেছো। ফাহিম আর রাফাহিম বোনের মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, চল ছোট্ট কাকিমা অপেক্ষা করছেন তোর জন্য। এই বলে তানভিকাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। তারপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত প্রায় 10:30 সুই সুই। শহরের রাস্তা প্রায় ফাঁকা। গাড়িটি শেখ বাড়ির বড় গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। গাড়ির ভিতরে তানভিকা চুপচাপ বসে আছে, হাত দুটো আগড়ে ধরে আছে নিজের ওড়নার কোনা। মুখে ভয়ের ছাপ এখনো মিলে যায়নি, চোখ দুটি লাল, যেন বহুক্ষণ কান্না চেপে রেখেছে। ফাহিম আয়নায় তাকিয়ে ওর মুখটা দেখছিল। বোনটা সাধারণত প্রাণবন্ত, হাসি খুশি, আজ তার ঠোঁট শুকনো, চোখে এক ধরনের আতঙ্ক। ফাহিমের কণ্ঠ নরম হয়ে গেলে, তানভি তুই কিছু বলবি? এভাবে চুপচাপ আসিস কেন? তানভি মাথা নিচু করে খুব আস্তে বলে, ভাইয়া আমি ঠিক আছি, কিন্তু সে যে ঠিক নেই। ফাহিম হাড়ে হাড়ে টের পাচ্ছিল ওর এই আচরণ স্বাভাবিক না। তানভি তো এমন না, একটু কিছু হলেই কথা বলে, হাসে, বোঝায়। আর সে কেমন যেন গুটিয়ে আছে, যেন নিজের ভিতরে লুকিয়ে গেছে। একটু পরে ফাহিম আবার বলল, তুই ভয় পেয়েছিস তাই না? তানভি শুধু মাথা নেড়ে বলল, হো। গাড়ির ভেতর নিস্তব্ধতা নেমে এলো। ড্রাইভারও কিছু বলছে না, কিন্তু সেও আয়নায় দেখে বুঝতে পারছিল তানভি খুব ভয় পেয়েছে। গাড়ি গেট দিয়ে ঢোকার সাথে সাথেই মালিহা শেখ, তানভিকার মা, দৌড়ে বেরিয়ে এলেন। মালিহার চোখে ভয়, উদ্বিগ্ন মুখটা দেখে মনে হচ্ছিল তিনি যেন দম ফেলে অপেক্ষা করছিলেন। গাড়ির দরজা খোলা মাত্রই তিনি তানভিকার হাত ধরে টেনে বুকের সাথে জড়িয়ে ধরলেন। তানভি মা, কোথায় ছিলি এত দেরি? কিছু হয়েছে? আল্লাহ! তানভি কিছু বলতে না পেরে কেবল মায়ের কাঁধে মুখ লুকিয়ে ফেলল। সেই স্পর্শে তার বুকের মধ্যে জমে থাকা ভয় হঠাৎ আবার জেগে উঠল। মালিহা গলাটা কাঁপিয়ে বললেন, ফাহিম বলল, তুই হসপিটালে? তোকে কে নিয়ে গেল মা?
এত রাতে কি হয়েছিল? এই প্রশ্নে তানভীর ভেতরটা হঠাৎ কম্পিত হলো, কারণ সে জানে যদি আজ রাতের ঘটনা একটুও জানানো হয় তাহলে পরিবারের সবাই কেঁপে উঠবে। আর সবচেয়ে বড় কথা, সে চাইছে না সেই ছেলেগুলার কথা কেউ জানুক। মেয়েটি চোখ নিচু করে বলল, মা, মাথা একটু ঘুরে গিয়েছিল, রাস্তার পাশে পড়ে গিয়েছিলাম, কেউ একজন হাসপাতালে নিয়ে যায়। এতে দুশ্চিন্তার কিছু নেই। মারিয়া সন্দেহ ভরা চোখে তাকালেন, কারণ তানভীর গলার স্বরটা স্বাভাবিক ছিল না, পালসেও যেন ভয় লেগে আছে। তবুও তিনি মেয়েকে আর চাপ দিলেন না। ঠিক আছে মা, আজ আর কিছু বলিস না, তুই খুব ক্লান্ত, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। তানভি আস্তে মাথা নেড়ে সোজা নিজের রুমে চলে গেল। রাত 11:40। রুমের দরজা বন্ধ করতেই তানভি শ্বাসটা ভারী হয়ে উঠল। চারিদিকে গভীর নীরবতা, কিন্তু তার বুকের ভেতর ঝড় বইছে। হাসপাতালের সেই মুহূর্ত, অচেতন অবস্থায় থাকা ধূসর বাদামি চোখের সেই যুবক, তার কোলে মাথা, তার খটখটে কণ্ঠ, সব কিছু মিলিয়ে যেন বুকের মধ্যে এক অস্থির কাঁপুনি। বিছানায় বসে তানভি নিজের হাত দুটো শক্ত করে চেপে ধরল, যেন নিজেকে সামলানোর চেষ্টা করছে। আমি কেন এত ভয় পাচ্ছি, নিজেকেই প্রশ্ন করল সে। কিন্তু তার বুকের ভেতর আরেকটা প্রশ্ন ছটফট করছে, ও কে ছিল? ওর চোখের রং, মুখের কঠোরতা অচেনা কিন্তু নিরাপদ লাগা একটু অনুভূতি। তার মনে হলো যেন কোথাও আগে দেখেছে তাকে, স্বপ্নে নাকি অতীতে। কিন্তু নিজেকে ঝাড়ল সে, না, অতীত মানে তো কেবল 13 বছর আগের সেই রাত, সেই অসম্পূর্ণ অন্যায় বিয়ে, সেই রাতের কান্না, সেই ছেলেটির চলে যাওয়া, তারপর আর কিছু নেই। সে মাথা নাড়িয়ে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় টোকা। তানভি, ঘুমাস নাকি? রিহানের কণ্ঠ। তানভি দরজা খুলতে রিহান সন্দেহ মিশ্রিত চোখে তাকালো। তুই ঠিক আছিস তো? আজকে যা ঘটেছে, আমি জানি কিছু একটা ঠিক হয়নি। তানভি কষ্ট করে হাসলো। ঠিক আছি ভাইয়া। রিহান ব্রু কুঁচকে বলল, আগামী 1 সপ্তাহ আমি নিজে তোকে কলেজে দিয়ে আসবো, তুই একা কোথাও যাবি না। তানভি চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল। রিহান চলে যেতেই তানভিকা দরজা লাগিয়ে বেডে গিয়ে আজকের সকল ঘটনাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। অন্যদিকে বিলাসবহুল একটা হোটেলে রেদওয়ান আহিল শেখ শীতল মুখে সোফায় বসে আছে। হ্যাঁ, সে ধূসর বাদামি চোখের মালিক আর কেউ নয়, সেই লোকটি হলো রেদওয়ান আহিল শেখ। রেদওয়ানের হাতে সেই ছোট্ট কাগজ, যা তানভি হাসপাতালের নার্সের হাতে দিয়ে গিয়েছিল একবার দুবার। সে সেই ছোট্ট লাইনগুলো পড়ছে, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এত ছোট একটি লাইন, কিন্তু রেদওয়ানের বুকের ভেতরে অদ্ভুত একটা টান তৈরি করে দিয়েছে। তার মনে বারবার সেই মেয়েটির মুখ ভেসে উঠছে, লাল পোশাক, টানা টানা হরিণী চোখ, সুন্দর চুল, অচেতন মুখে নিরপরাধ শান্তি। হঠাৎ মনটাই সারাশির মতো একটা চিন্তা চেপে বসল, না, এটা কি সত্যি হতে পারে? 13 বছর আগে সেই রাত, সেই ছোট্ট মেয়েটি, তার চোখেও ছিল এমন আলো। কিন্তু সে নিজেকে জানল, না, এটা কাকতাল। সেই মেয়েটা এত সহজে সামনে আসবে না। আর ওই মেয়েকে আমি ছাড়ব না। যে কাজটার জন্য বাংলাদেশে আসা, সেই কাজটার দিকে ফোকাস করতে হবে। তবুও তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি, যেন ভাগ্য তাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ ড্রাইভার ফোন করে বলল, স্যার, আগামীকাল সকালে আপনি যে জায়গায় যেতে বলেছিলেন সেটার ঠিকানা ঠিক আছে তো? রেদওয়ান বেলকনিতে দাঁড়িয়ে নিচের শহরটা দেখছিল, মুখে অদ্ভুত দৃঢ়তা। হ্যাঁ, শেখ বাড়ির উদ্দেশ্যে যাব, তাই রেডি থেকো। ড্রাইভার অবাক, আপনি ওইদিকে যাবেন? রেদওয়ান আসতে বলল, হ্যাঁ, সেইটা তোমার না জানলেও চলবে, নিজের কাজে মন দাও। এই বলে ফোন রেখে দেয়। আমি আসছি খুব তাড়াতাড়ি, দীর্ঘ 13 বছর হিসাব বাকি। এই বলে বাঁকা হেসে ফোন রেখে দেয়। ঠিক 8টা বাজতেই মালিহা শেখ হঠাৎ চমকে ঘুম ভাঙলেন। ঘুম ভাঙার মুহূর্তেই তিনি বুঝতে পারলেন আজ তার মনটা অদ্ভুতভাবে ভারী। ঘরের ভেতরের নরম আলো, পর্দার ফাঁক দিয়ে ঢুকে পড়া সূর্যের কিরণ, সব কিছুই যেন অস্বাভাবিক লাগছে আজ। চেহারার ফ্যাকাশে ভাবটা যেন আরও বেড়েছে। চোখের চারপাশে ক্লান্তির ছাপ স্পষ্ট। মনে হচ্ছিল
রাতে ঠিকমতো ঘুমালেও তার বুকের ভেতর জমে থাকা দুশ্চিন্তার পাহাড়টা যেন আরও ভারী হয়ে গেছে। এমনকি বিছানা থেকে উঠে বসতেই মনে হলো হৃদয়টা কেমন জানি ব্যথা করছে। একটাই চিন্তা, তানভিকা, তার মেয়ে। দীর্ঘ 13 বছর আগের ঘটনাগুলো আজও যেন তাকে তাড়া করে বেড়ায়। একটু ভুল সিদ্ধান্ত, একটা অকারণ চাপ, আর সেই অযাচিত বিয়ের কারণে আজও মেয়েটা যেন নিজের জীবনের জন্য লড়ছে। শ্বশুরের কথা রাখতে গিয়ে তানভিকার বিয়ে হয়েছিল রেদওয়ানের সাথে, যে বিয়েতে ছিল না মেয়ের সম্মতি, ছিল না কোনো প্রস্তুতি, শুধু অদৃশ্য বাধ্যবাধকতা। সেদিনের সেই সিদ্ধান্তই যেন আজও মেয়েটাকে পিছনের দিকে টেনে ধরে। এই বিরাট বাড়িতে সবাই থাকলেও তানভিকা যেন একা। সবাই তাকে একটু দূরত্ব বজায় রেখে দেখে। কারো কারো চোখে আবার সেই পুরনো অভিযোগের ছায়া। মালিহার বুকটা মোচড় দিয়ে উঠল। একটা অনিচ্ছুক বিয়ের জন্য সারা জীবন কি একটি মেয়েকে দায় নিতে হয়? এটাই কি তার ভুল? না বলতে না পারা, সমাজের চাপ মেনে নেওয়া। ঠিক তখনই আর চিন্তার জগৎ ভেঙে যায় সামিউল শেখের গভীর কণ্ঠে। কি হয়েছে তোমার মালিহা? এভাবে বসে আছো কেন? কিছু বলবে? মালিহা তাকালেন স্বামীর দিকে। তার ঠোঁটের কোণে একটা ধীর ক্লান্ত হাসি এলো, কিন্তু তা মুহূর্তেই মিলিয়ে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, তানভিকাকে সারা আর কিছুই মাথায় আসে না। মেয়েটা আমাদের কাছ থেকে 1 পয়সাও নেয় না, নিজের মতো থাকে। অথচ এই বাড়িতে আমি, তুমি, বড় ভাইজান, ফাহিম আর রিহান ছাড়া কেউ ওকে সহ্যই করতে পারে না। বড় আপা তো দেখলেই মুখ ফিরিয়ে নেয়, যেন তানভিকা অপরাধী, অথচ ওর দোষ কি? বাকিটা বলতে গিয়েও তার গলা কেঁপে উঠল, চোখের কোণায় জল টলমল করছিল। সামিউল কিছুক্ষণ চুপচাপ শুনলেন। তার মুখে ভাবলিসীন কঠোরতা থাকলেও কণ্ঠটা ছিল নরম। সব ঠিক হয়ে যাবে রেদওয়ান দেশে ফিরলে। মালিহা মাথা তুললেন, উদ্বেগনে চোখ বড় হলো। সামিউল আবার বললেন, সেই আগেই বলে দিয়েছে তানভিকার দায়িত্ব সে নেবে না, তাইও ফিরলেই ডিভোর্সটা করে দেব। তারপর আর এত টানাটানি দুশ্চিন্তা থাকবে না। মেয়েটা নিজের মতো নতুন করে শুরু করতে পারবে। মালিহা কিছু বলতে গেলেন, কিন্তু সামিউল কথা ঘুরিয়ে বললেন, যাও তানভিকাকে ডাকো তো। অন্যদিন তো অনেক সকালে উঠে পড়ে, আজ কোনো খোঁজই নেই, মনে হয় ঘুমাচ্ছে। মালিহা এবার হালকা হাসলেন। কাল অনেক রাত করে ফিরেছে, তাই হয়তো ঘুমাচ্ছে। ডাকছি। ফ্রেশ হয়ে তিনি তানভিকার রুমের দিকে হাঁটলেন। বাড়ির লম্বা করিডোরটা পেরোতেই চিন্তা ঘুরে ফিরে আবার মেয়ের কাছেই চলে আসে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল তানভিকা শান্তভাবে ঘুমিয়ে আছে। দুর্বল শরীর, মুখে অদ্ভুত সরলতা, চোখের নিচে হালকা ডার্ক সার্কেল, যেন অনেক দিনের ক্লান্তি লুকিয়ে আছে। দেখলে মনে হয় এখনও সে যেন বাচ্চা, মায়ের কোলে মাথা রেখে ঘুমায়। এই মেয়েটার ওপর এত বোঝা চাপানো কি ঠিক হয়েছিল? মালিহা ধীরে ধীরে এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তানভিকা মা, উঠো, অনেক দেরি হয়ে গেছে। তানভিকা চোখ মেলে তাকাতেই হঠাৎ উঠে বসলো। আম্মু, হ্যাঁ মা, উঠো, ফ্রেশ হও, না হলে ভার্সিটিতে দেরি হবে। আমি নাস্তা করে দিচ্ছি। তানভিকা মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল। নিচে নেমে মালিহা দেখলেন সকালের ব্যস্ততা পুরো বাড়িতে ছড়িয়ে আছে। তাহমিনা শেখ টেবিলে খাবার সাজাচ্ছেন, বাড়ির মেয়েটা ছোটাছুটি করছে। ঠিক তখনই সালমা শেখ মেজ বউ এসে বসলেন। আজও আধুনিক পোশাকে, শাড়ি পরা, চুলগুলো পনি টেইল করে বাঁধা। বাড়ির অন্য 2 বউ শাড়িতে থাকলেও তিনি সবসময় নিজের মতোই থাকেন। নেতিবাচক হলেও তার এরকম সাহসী উপস্থিতি আছে। এক এক করে সবাই টেবিলে জড়ো হচ্ছে। হঠাৎ সিঁড়ি বেয়ে নামলো তানভিকা, চুপচাপ, নিঃশব্দ, মাথা নিচু করে। কিন্তু তাকে দেখে তাহমিনা শেখ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলেন। তানভিকা মুহূর্তেই বুঝে গেল এটা কাকতালীয় নয়, এটা নিয়মিতই ঘটে। ওর উপস্থিতি মানেই কারো না কারো বিরক্তি। সে শুধু একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ চেয়ার টেনে বসলো। নীরবতা এই বাড়িতে, এই নীরবতাই যেন তার সবচেয়ে পরিচিত সঙ্গী।
ডাইনিং টেবিলের চারপাশে যেন এক অদৃশ্য নিস্তব্ধতা নেমে এসেছে। চামচের ঠোকাঠুকির শব্দ, প্লেটের ঘষাঘষি সবই আছে, কিন্তু তবুও কোথাও যেন অভিমান মেশা ঠান্ডা বাতাস ঘুরে বেড়াচ্ছে। সকালের সামনে সাজানো খাবার, সবাই নিজের মতো খাচ্ছে, কিন্তু একজনের মুখে কোনো স্বাদ নেই, সেই তানভিকা। তার সামনে ধোয়া ওঠা ভাত, ডাল, মুরগির টুকরো সবই আছে, কিন্তু তার হাতের চামচ শুধু খাবার নেড়ে চলেছে, মুখে কিছুই তুলছে না। মনে হয় প্রতিটি দানা তার গলার কাছে গিয়ে থেমে যাচ্ছে। মুখের ভেতর শুকনো স্বাদ, চোখে লুকানো অস্থিরতা, আর মনের ভেতর অঘোষিত ঝড়। সব মিলিয়ে তানভিকার ভেতরে আজ কিছু একটা ভীষণ অস্থির। মাথা নিচু করে বসে থাকতে থাকতে সে যেন অন্য এক জগতে হারিয়ে গেছে। কী ভাবছে সে? অতীতের প্রতিধ্বনি, বর্তমানের চাপা যন্ত্রণা, নাকি ভবিষ্যতের ভয়? বুঝতে পারা যায় না, শুধু দেখা যায় তার চোখে শূন্যতা। হঠাৎ পাশের চেয়ারের আওয়াজে তানভিকা বাস্তবে ফিরে এলো। চোখের পলক ঘন করে তুলে সে হালকা এক নিঃশ্বাস ফেলে। কি হলো মা, কিছুই খাসনি তো? মালিহা শেখ উঠে এসে তানভিকার মাথায় হাত রাখলেন। স্পর্শটা ছিল মমতায় ভরা, কিন্তু স্পর্শের ভেতর লুকানো দুশ্চিন্তাও যেন স্পষ্ট ফুটে উঠেছিল। তানভিকা চমকে তাকালো, তারপর খুব স্বাভাবিক ভান করে মাথা নেড়ে বলল, না মা, কিছু না, আজ ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমাকে একটু আগে বের হতে হবে, আবার টিউশনি আছে। তাই মালিহা শেখ বুঝতে পারলেন মেয়েটা সত্যি তাড়াহুড়ো করছে না, পালাতে চাইছে। কিছু অনুভূতি শুধু মাই বুঝতে পারে। তা যতই লুকানো থাকুক, মা একটু খেয়ে যা না, খালি পেটে বের হবি। মালিহার কথায় মমতা ছিল, কিন্তু অস্থিরতাও ছিল। তানভিকা অনিচ্ছায় প্লেট থেকে মাত্র 2 চামচ ভাত মুখে তুলল, তারপর ব্যাগ কাঁধে নিয়ে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো। সে বাড়ি থেকে বের হয়ে আসতেই ঠান্ডা বাতাস তার মুখে এসে পড়ল। কাছের একটা বেঞ্চে বসে তানভিকা দ্রুত ফোন বের করে তিয়াশার নাম্বার ডায়াল করলো। কণ্ঠে উদ্বিগ্ন, গলায় চাপা কান্না। তিয়াশা, তোকে কিছু বলার আছে, প্লিজ রিসিভ কর। ফোন বেজে উঠছে, কিন্তু উত্তর নেই। প্লাস অন্যদিকে বাড়ির ভেতর আবার শুরু হয়েছে পুরনো দোষারোপের গল্প। তানভিকা বের হতেই যেন কারো গায়ের ওপর দোষ চাপানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেল। রিদওয়ানের মা তাহমিনা শেখ ঠান্ডা স্বরে বলে উঠলেন, দেখলা, যেমন আদর দিয়ে এত বড় করে কি হবে, তেমনি আস্তে আস্তে নিজের আসল রূপ দেখাচ্ছে। এই মেয়ের জন্যই আমার ছেলের জীবনটা নষ্ট হলো। যে ছেলে একটু চেঁচামেচি করতো, একটু রাগ করতো, আজ সে ছেলে এত দূরে চলে গেছে। কার জন্য? এই মেয়ের জন্যই। মালিহা শেখ হতভম্ব। একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু বলার ভাষা নেই তার। মেয়ের ওপর যতই রাগ হোক, অন্য কারো কাছে থেকে অভিযোগ শুনলে মুখটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তাহমিনার কথাগুলো ছিল ধারালো তীরের মতো। প্রতিটি বাক্য মালিহার বুকে গিয়ে বিঁধছিল। অসহ্য লাগতে শুরু করলো, চোখ ভিজে এলো। তিনি আশ্রয় খুঁজে নিজের রুমে চলে গেলেন। তিনি চলে যেতেই তাহমিনা আরও জোরে বলল, মালিহার তোমার সন্তান নেই, সে কি বুঝবে আমার কষ্ট? মায়ের বুকের ব্যথা কি এমনি কেউ বুঝে? এই কথাগুলো শুনে পাশ থেকে রিহান থেমে গেল। তার ছোট চাচি মালিহা, যার কোলে বসে সে বড় হয়েছে, যার রান্না খেয়ে সে স্কুলে যেত, তার মমতায় সে ভাই বন্ধু সব পেয়েছে, সেই মানুষটাকে কেউ কষ্ট দিচ্ছে, এটা সে সহ্য করতে পারে না। রেহানের হাত শক্ত হলো, মনের ভিতর রাগ আর কষ্ট জমতে লাগলো। তাহমিনার অভিযোগ থামছিল না। এবার সালমা শেখ যোগ দিলেন, এই মেয়েটার জন্য এই বাড়ির বড় ছেলে বিদেশ চলে গিয়েছে, এখন আবার আমার ছেলেদের পিছনে লেগেছে। তাহমিনার মুখ বকিয়ে বলল, ঠিকই বলেছ, এই মেয়েটা ধ্বংস করে দেবে সবাইকে। শব্দগুলো গায়ের ওপর বৃষ্টির মতো পড়ছিল, কিন্তু বৃষ্টি নয়, এ যেন আগুন। মালিহা শেখ সিঁড়ির ধাপ ধরে ওপরে উঠছিলেন। প্রতিটি শব্দ যেন তার হাঁটা থামিয়ে দিতে চাইছিল, কিন্তু তিনি থামলেন না, কারণ থামলে কান্না আরও বেড়ে যাবে। তিনি শুধু বললেন, আমি আর পারছি না,
বাকি কথাগুলো গলায় আটকে গেল। সব কিছু চুপচাপ শুনছিল রিহান। তার মনে শুধু একটি কথা, তানভিকার দোষ হোক বা না হোক, কেউ তাকে অপমান করলে সে চুপ থাকবে না। রিহান চামচ নামিয়ে রাখলো। তাহমিনা বা সালমা কাউকেই আর কিছু বলল না, কারণ বিরোধ বড় করলে লাভ নেই। যে মানুষ বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। রিহান ধীরে উঠে দাঁড়ালো। তার পায়ের শব্দে সবাই তাকালো। কেউ কিছু বলার আগেই রিহান বলল, আমি বের হচ্ছি। সাথে নিয়েই নিল বাইকের চাবি। তার মাথায় এখনও একটাই চিন্তা, তানভিকা। এভাবে মন খারাপ করে কারোর ওপর কিছু না বলে মেয়েটা চলে গেল। সে কি ঠিক আছে? নিরাপদ আছে তো? মনে এক অদ্ভুত টান লাগলো। এটাকে কি উত্তর দায়িত্ব, না কি অন্য কিছু? সে বের হয়ে গেল তানভিকার পেছনে। তানভিকা তখন রাস্তার পাশে দাঁড়িয়ে, ফোন হাতে, মুখে চিন্তা জমে আছে। মাঝে মাঝে বাতাসে চুল এলোমেলো হচ্ছে। মেয়েটি হাত দিয়ে সেগুলো ঠিক করতে করতে খুঁজছে অজানা শান্তি। হঠাৎ সে শুনল, তাহি, দোরা, এভাবে চলে এলি কেন? পেছনে তাকাতেই রিহানকে দেখে সে ব্যাবা চেকা খেয়ে গেল। ভাইয়া, আপনি এখানে কেন? রিহান হালকা বিরক্তি আর যত্ন মেশানো স্বরে বলল, তোর মুখটা কেমন দেখাচ্ছে দেখেছিস? কিছু না বলে বের হয়ে এলি। আস, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। তানভিকা তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না ভাইয়া, লাগবে না, আমি যেতে পারবো। রিহান এবার কিছুটা গম্ভীর হয়ে বলল, না, একটা মেয়ে একা এভাবে মন খারাপ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে আর আমি চলে যাব? তুই বস। তানভিকা আর কিছু বলতে পারল না। চুপচাপ রিহানের বাইকের পেছনে বসে পড়ল। বাতাসের ধাক্কায় তার ওড়না উড়ে যাচ্ছিল। রিহান হাত বাড়িয়ে সেটা ঠিক করে দিল। এক মুহূর্তের জন্য তানভিকার বুক ধক করে উঠল। এই আচরণটা রোদেলা বিকেলের মতো উষ্ণ, ভাইয়ের মতো, বন্ধুর মতো, কিন্তু কোথাও যেন অদ্ভুত কোমলতা। মালিহা শেখের ভেঙে পড়া এদিকে বাড়িতে মালিহা একা রুমে বসে কান্না করছেন। তার বুকটা ভেঙে আসছে। যেমনভাবে একটি মা তার মেয়ের জন্য কাঁদে, তেমনভাবেই একজন নারী আরেক নারীর অপমানেও কেঁদে উঠতে পারে। আমি কি সত্যি এতটাই অসহায়? তানভিকার জন্য আমি কেন কিছুই বলতে পারি না? মেয়েটা যতটুকু ভুলই করুক, সবাই এভাবে দোষ দিলে কি সহ্য হয়? নিজের ওপর, সংসারের ওপর, ভাগ্যের ওপর তার প্রচণ্ড অভিমান। কিন্তু তিনি জানেন কারো কাছে কিছু বললে লাভ নেই। যিনি কথা না বুঝে অভিযোগকে সত্যি মনে করেন তিনি কখনো মমতা দেখবেন না। মালিয়া ঘরে বসে তখন চোখ বন্ধ করতেই তানভিকার হাসিমাখা শৈশব ভেসে উঠল। ছোট্ট হাতে আঁকা ছবি, নতুন জামা পরে নাচানাচি, আর সন্ধ্যায় তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া। এত স্মৃতি ভেসে উঠতেই চোখ আবার ভিজে গেল। মিসেস সালমা শেখ আবার বললেন, এমন মেয়ে ঘরে থাকলে ছেলেরা বিপথে যায়, সবাই সাবধানে থাকো। তাহমিনা মাথা নেড়ে সমর্থন দিল। তাদের কথাই যেন ঘরময় ভারী বাতাস জমে গেল। কিন্তু তারা খেয়াল করলো না যে মেয়েটাকে এভাবে দোষ দেওয়া হচ্ছে সে কি আসলেই কিছু করছে? সে কি কারোর ক্ষতি করেছে? না, সে কেবল নিজের দুঃখ ভুলতে চেয়েছে, নিজেকে সামলে বাঁচার চেষ্টা করেছে। কিন্তু অভিযোগকারীরা এইসব বোঝে না, বোঝে শুধু অন্যকে দোষ দিলে নিজেদের মনটা হালকা লাগে। রিহানের বাইক ছাড়ার সাথে সাথে রাস্তার বাতাস তানভিকার মুখে লাগছিল। সে চোখ বন্ধ করলো। মনে হলো এভাবেই কিছুক্ষণ থাকলে কি মনটা একটু হালকা হবে। রিয়ান হঠাৎ বলল, তুই ঠিক আছিস তো? তানভিকা একটু চুপ করে থাকলো। পৃথিবীর সব শব্দ যেন তার কানে মাইল হয়ে গেল। সে খুব ধীরে বলল, আসি। কিন্তু এই শব্দের ভিতর লুকানো ছিল কষ্টের পাহাড়। রিয়ান শুনল, বুঝতে পারল মেয়েটা হাসছে, মুখোশ পরে আছে, কিন্তু ভেতরে ভেঙে পড়েছে। দূরের শহরের আলো আকাশের সাথে মিলেমিশে মাইল হয়ে গেছে। সন্ধ্যার মৃদু হাওয়া রেদওয়ানের মুখোমুখি এসে হালকা শীতলতা ছড়িয়ে দিচ্ছিল। গাড়ির ভেতর বসে সে চারপাশে সব কিছু নিখুঁত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। প্রতিটি গাছের ছায়া, রাস্তায় ছড়িয়ে থাকা ধুলো, দূরে অচেনা লোকজনের অচেতন হাঁটা, সবই যেন তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। দীর্ঘ 13 বছর পর সে
সেই জায়গায় ফিরছে যেখানে তার প্রথম শৈশব কাটছিল, যেখানে তার হাসি, কষ্ট, আনন্দ সবই প্রথম জন্ম নিয়েছিল। গাড়ি থামার সাথে সাথেই রেদওয়ানের মনটা হঠাৎ শান্ত হয়ে গেল। মনে মনে সে বলল, আজ থেকে 13 বছর আগের সেই দিনগুলো যেন সব মুছে গেছে, কিন্তু সেই স্মৃতিগুলো এখনও চোখের সামনে ভেসে আছে। ধীরে ধীরে সে গাড়ি থেকে নেমে এলো। বাতাসের সঙ্গে সঙ্গে তার শরীর নতুন একটা উত্তেজনা ছড়িয়ে পড়ল। অন্যদিকে রিহান তার বাইক নিয়ে দূরে চলে গেছে। মনে হচ্ছে যেন সবাই এই পুনর্মিলনের জন্য এক ধরনের প্রস্তাবনা অপেক্ষা করছে। শেখ বাড়ির মূল গেটের সামনে দাঁড়িয়ে রেদওয়ান চোখ বন্ধ করে দীর্ঘক্ষণ স্থির থাকলো। গেটের লাল রং, পাথরের মেঝে এবং বাতাসে ভেসে আসা ঘ্রাণ সব কিছু তাকে এক অদ্ভুত সমাহারে আবদ্ধ করে ফেলল। মনে হচ্ছিল এখানে এসে তার মনে সব আবেগ নতুন করে জন্ম নিচ্ছে। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে রেদওয়ান লক্ষ্য করল কাজের লোকেরা তাদের নিজস্ব কাজে ব্যস্ত, কেউ তার দিকে তাকাচ্ছে না। এই বিশাল নীরবতা যেন তাকে আরও গভীরভাবে নিজের স্মৃতির সাগরে নিয়ে গেল। ঠিক তখনই শারমিন খাতুন, যেন দীর্ঘ 28 বছর ধরে শেখ বাড়িতে কাজ করছেন, চোখের চশমা সামান্য নেড়ে বললেন, রেদওয়ান বাবা, তুমি এসেছো, এত বছর পর এলে। অবশেষে শারমিন খাতুনের মুখের হাসি এবং চোখে আনন্দের ঝলক রেদওয়ানের হৃদয়কে ছুঁয়ে গেল। তিনি ধীরে ধীরে শারমিন খাতুনের কাছে এগিয়ে গিয়ে সালাম দিলেন। কেমন আছো খালা? রেদওয়ানের মৃদু হাসি ছিল এক ধরনের শান্তি এবং স্মৃতি মিশ্রিত। শারমিন খাতুনও হালকা হাসি দিয়ে বললেন, আমি ছোট থেকেই তোমাকে দেখছি বাবা, এই চোখ মুখ আমার চেনা। রেদওয়ান কিছুক্ষণ থেমে বলল, বাকিরা কোথায়? শারমিন খাতুন বললেন, তুমি একটু দাঁড়াও, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। ওপরে গিয়ে তিনি দ্রুত সবাইকে ডেকে আনলেন। তৎক্ষণাৎ তাহমিনা চৌধুরী, যে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন, শারমিন খাতুনের দ্রুত কণ্ঠস্বর শুনে উঠে দাঁড়ালেন। চোখে অশ্রু ঝলমল করছে, তার মনে হাজারো স্মৃতি ভেসে উঠল। ছেলে সেই মিষ্টি কণ্ঠ, হাসি এবং দীর্ঘ বছর ধরে তার সঙ্গে না থাকা অনুভূতি। দৌড়ে নিচে নামার সঙ্গে সঙ্গে তার চোখ পড়ল ফরমার স্যুট পরিহিত ছেলেটির দিকে। সে আর কিছু না বলে শুধু ছেলেকে জড়িয়ে ধরল। হু হু করে কান্না এলো। দীর্ঘ 13 বছরের তৃষ্ণা, অভিমান, অভাব সব মিলে মুহূর্তে বেঁটে গেল। রেদওয়ানের চোখও হালকা পানি জমল। মা ও ছেলে একে অপরের সান্নিধ্যে অতীতের সব দুঃখ, শূন্যতা এবং শিথিলতাকে মুহূর্তের মধ্যে ভুলে গেলেও এই কান্নার শব্দে মালিহা শেখও রুম থেকে বের হয়ে এলেন। রুবিনা সিঁড়ি থেকে নেমে দেখল এক নতুন ছেলেটাকে। মনে মনে ভাবল, ওয়াও, এত সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। কিন্তু কে তিনি? শেখ বাড়ির ভেতরে এই প্রথমবারের মতো এত সময় পরে এমন এক অদ্ভুত আবহ বিরাজ করছে। রেদওয়ানের উপস্থিতি যেন সমস্ত বাতাস, আলো, শব্দ সব কিছুকে চারপাশে জীবন্ত করে তুলেছে। মালিয়া শেখ প্রথমে রেদওয়ানকে দেখে হঠাৎ অবাক হয়ে গেলেন। মনে হলো যেন তার স্মৃতি দরজা হঠাৎ খোলার শব্দ বাজল। গত 13 বছর আগে সেই ভয়ঙ্কর রাতটি, যখন পরিবারটি ছিল এক অদ্ভুত উত্তেজনা ও অস্থিরতায়, মনে পড়তেই লাগলো। মালিয়া শেখের মনে এসেছিল, কিন্তু তার গলা ও বুক হঠাৎ শুকিয়ে গেল। আবেগ ও চিন্তার মধ্যে তিনি নিজেকে সামলাতে পারছিলেন না। অবশ্যই রেদওয়ানকে দেখে তার খুশি হয়েছিল, কিন্তু সেই খুশি যেন অস্থিরতার সঙ্গে মিশে গিয়েছিল। তার মনে একটাই চিন্তা ঘুরছিল, তানভিকা এখন আর ছোট নয়। আর যদি রেদওয়ানের সঙ্গে তার মেয়ে দেখা করে? তানভিকা তো এই লোকটিকে দীর্ঘদিন ধরে ঘৃণা করে এসেছে। তবে এই চিন্তা যতই তার মনে ঢেউ খেলাক না কেন, রেদওয়ান ধীরে ধীরে মালিয়া শেখের দিকে এগিয়ে এলেন। তার কণ্ঠে ছিল কমলতার মিশ্রিত প্রশান্তি। কেমন আছে ছোট আম্মু? মালিয়া শেখ এক মুহূর্তে সব চিন্তা বাদ দিয়ে মিষ্টি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাবা, তুমি কেমন আছো? রেদওয়ানের হাসি ছিল শান্ত ও স্নিগ্ধ, তবে চোখে লুকানো শক্তি ও আত্মবিশ্বাসও ছিল। আলহামদুলিল্লাহ ভালো। এবার কিন্তু আমি এসে গেছি। তুমি আগে যেমন আমাকে পায়েস রান্না করে খাওয়াতেই এখনও রান্না করতে হবে। মালিয়া শেখ হেসে বললেন, আচ্ছা দেব বাবা। রেদওয়ান একটু মুখ উঁচু করে প্রশ্ন করলেন, বাকি সবাই কোথায়?
তাহমিনা শেখ উত্তর দিলেন, ওরা সবাই একটু আগে অফিসে গেছে বাবা, তুমি চিন্তা করো না, সবাই চলে আসবে একটু পরে। রেদওয়ান আর কিছু বলল না, সে তার স্বভাব মতোই চপ করে রইল। এদিকে তানভিকাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে রিহান তার সাথে কথা বলছিল। সকালটা শান্ত, বাতাসে হালকা ঠান্ডা ভাব। রিহান হঠাৎ খেয়াল করলো তানভিকার চোখে কিছুটা অবাক্ত বিরক্তি। সে চুপচাপ হেসে বলল, এরা কারা রে তানভি? অনেক দেখতে সুন্দর তো। তানভিকে হালকা গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তুমি যাও ভাইয়া, তোমার না অফিস আছে তো এখানে কি করছো? রিয়ান হেসে থেমে দাঁড়ালো। সে জানতো তানভিকার এই প্রতিক্রিয়া তার সাধারণ রসবোধেই অংশ। তানভিকা সবসময় নিজের জায়গা ধরে রাখে, আর সে সেটা পছন্দ করত। হেসে বলে বিদায় নিল। সেদিনের সকালে বিশ্ববিদ্যালয়ের গেটের পাশে লম্বা গাছগুলো হাওয়ায় দুলছিল। তানভিকা কয়েকটি ধূসর পাতা পায়ে আঘাত করে হেঁটে যাচ্ছিল। লিলিমা আর তিয়াস সামান্য দূরও চোখে তাককে দেখছিল। দুজনেই নতুন ছাত্রীর মতো নিজের মধ্যে লজ্জা অনুভব করছিল। তানভিকার চোখে একটা শক্তি ছিল যা অন্যদের অনুপ্রাণিত করত। এই সব কিছু দেখেই রিহানকে বিরক্ত হতো না, বরং সে তানভিকার মধ্যে নিজের পরিচিত অনুপ্রেরণা খুঁজে পেত। সে ধীরে ধীরে পিছনে হাঁটতে হাঁটতে মনে মনে ভেবেছিল, তানভিকা বড় হয়ে যায় কত দায়িত্বশীল, সেটা স্পষ্ট। তারপর সবাই ক্লাসে চলে গেল। তাহমিনা চৌধুরী ফোন করে সবাইকে বাসায় আসতে বললেন। সামান্য সময়ের মধ্যে সবাই বাসায় এসে পৌঁছায়। রিদওয়ানকে দেখার পর সামিউল শেখের মুখে আনন্দের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ছোট থেকে সন্তান না থাকায় রিদওয়ান যেন তাদের জীবনের এক অতি মূল্যবান অংশ। ফাহিম, রিহান সবাই এসে তাকে শুভেচ্ছা জানায়। খুঁটিনাটি আলাপচারিতায় হাসি ঠাট্টার মধ্যে সময় অতিবাহিত হয়। হঠাৎ রবিল উঠে দাঁড়ায়, দেশে যখন এসেছো এবার কি থাকবা নাকি আবারও চলে যাবে? তার কণ্ঠে কড়া ভঙ্গি। রেদওয়ান ও রফিউল শেখের সম্পর্কে বরাবরের মতোই উত্তেজনাপূর্ণ। প্রয়োজন ছাড়া তারা একে অপরের সঙ্গে কথা বলে না। গম্ভীর কণ্ঠে রেদওয়ান উত্তর দিল, এসেছি যখন, হাতে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, না করে ফিরতে পারবো না। রফিউল শেখ আরও বললেন, ঠিক আছে তাহলে আমাদের ফ্যামিলি বিজনেসটা দেখো। রেদওয়ান কণ্ঠে দৃঢ়তা রেখে বলল, আমার নিজের বিজনেস আছে, আমি সেটাই দেখব। আপনাদের ব্যবসা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। রফিউল কিছু বলার চেষ্টা করলেও তাহমিনা শেখ মাঝখানে হেসে বললেন, আচ্ছা হয়েছে অনেক, বাবা তুই আয় তো, খেয়ে নিবি। সেই কখন এসেছিস, এখনও খাসনি? রেদওয়ান হালকা মাথা নেড়ে বলল, না আম্মু, আমি অনেক ক্লান্ত, একটু রেস্ট নিব। সবাই ধীরে ধীরে যে যার রুমে চলে যায়। রেদওয়ানও সিঁড়ি বেয়ে নিজ রুমের দিকে যাচ্ছিল। সিঁড়ি প্রতিটি ধাপ তাকে যেন অতীতের স্মৃতি মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। তার মনটা অস্থির। চারপাশে থাকা সকলের হাসি, আলাপ, বন্ধুত্ব সব কিছু যেন তার নিজের অনুভূতির সঙ্গে একাকার হচ্ছে না। ছোটবেলা থেকে পরিবারের আদর পেয়েও সে নিজেকে কখনো পূর্ণ স্বাধীন মনে করতে পারেনি। মাঝে রিহান হঠাৎ করে বলে উঠল, ছোট আম্মু, আমি তো তানভিকে নিয়ে আসি। তার কণ্ঠে এমন একটি আত্মবিশ্বাস ছিল যা শুনতে পেতেই মনে হচ্ছিল সে কি ঠিক জানে এখন যা করবে তাতে কোনো বাধা নেই। রেদওয়ানও হয়তো শুনতে পেয়েছে, হয়তো নয়। রেদওয়ান হালকা ব্যাক হেসে বলল, দেশে তো চলে এসেছি, এবার যেটা হবে সেটা আমার ইচ্ছেতেই হবে। অনেক জীবন নিয়ে খেলা হলো, এবার না হয় আমিও একটু খেলি। তার কণ্ঠে ছিল এক ধরনের শীতল রসালো অহংকার যা শুনে যে কেউ কমফোর্টে থাকবে না। সে জানতো এই দেশে এসে অনেকগুলো পুরনো ফাঁদ, পুরনো মানুষ, পুরনো পরিস্থিতি তাকে আগের মতোই টানতে পারে, কিন্তু সে এক মুহূর্তের জন্য ভয় পেল না। রুমে ঢুকে সে জানালার কাছে গিয়ে বসে পড়ে। বাইরে বাগানের গাছগুলো হালকা বাতাসে দুলছে। পাখির ডাক শুনে মনে হচ্ছে জীবনের কিছু ক্ষণ মুহূর্তের মতো থেমে গেছে। তার চোখ দিয়ে অজান্তে জল ডলে আসে। 13 বছর ধরে যে ক্ষত আঘাত পেয়েছে সে ধীরে ধীরে আবার স্মৃতির ভাঁজে ভেসে আসে। সেই ভয়ঙ্কর রাতে যা হয়েছিল তার প্রতিটি স্মৃতি যেন চোখের সামনে রিফ্রেশ হচ্ছে। তানভিকার কথা, তার ছোটবেলার বন্ধুরা, হারানোর সময়, সব মিলিয়ে এক অদৃশ্য চিত্র।
পরদিন সকালে রেদওয়ান নিজেকে প্রস্তুত করে নিজের অফিসের দিকে যাত্রা শুরু করলো। সে জানতো ফ্যামিলি বিজনেসের প্রতি তার কোনো দায় নেই, কিন্তু নিজের বিজনেসের দায়িত্বে তার সময় আর ব্যস্ততা। কিছুক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকার পর সে হঠাৎ নিজেকে আরও শক্তিশালী মনে করলো। নিজের স্বপ্নের দিকে দৃষ্টিপাত করে সে বুঝতে পারল পরিবারকে ভয়াবহভাবে অপেক্ষা করতে চাইছে না, কিন্তু নিজের পথে চলাটাই তার প্রথম কর্তব্য। রেদওয়ান সেই রাত্রির মধ্যে ভাবল জীবনের প্রতিটি পদক্ষেপের গুরুত্ব রয়েছে। সে জানত ভালোবাসা, ক্রোধ, সাফল্য সব কিছু মিলেমিশে আছে। এক অদৃশ্য সূত্রে সেদিনের ঘটনা তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করল। তার চারপাশের মানুষরা কেবল তার অতীত নয়, বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। প্রতিটি সম্পর্কের জটিলতা, আনন্দ, দুঃখ সব কিছু তাকে আরও শক্তিশালী করছে। রেদওয়ান ফ্রেশ হয়ে নিজ রুমে ফিরে গেল। বেডে শুয়ে পড়ার পরই তার চোখ বন্ধ থাকলো না। মনে মনে সে বারবার সেই মুহূর্তগুলো মনে করছিল, কিভাবে তার দীর্ঘ 13 বছরের দূরত্ব, প্রস্থান এবং বিচ্ছিন্নতার পরেও সব কিছু ঠিক তেমনই রয়ে গেছে। শহরের অন্ধকারে, গলির কোণে হারানো স্মৃতিগুলো যেন আবার জেগে উঠছিল। অন্যদিকে ভার্সিটি ছুটি হয়ে গেছে। কলেজের চত্বরের বাইরে দাঁড়িয়ে আছেন নীলিমা এবং তিয়াশা। দুজনে এক ধরনের উত্তেজনা আর কৌতূহলের মিশ্রণে দোলা দিচ্ছিল। বাতাসে হালকা শীতলতা, কিন্তু দুজনের মনে কেমন অদ্ভুত উত্তেজনা। হঠাৎ নীলিমা প্রশ্ন করে উঠল, এই তানভি, তোর কালকে কি হয়েছিল রে? তুই নাকি রাত দেরি করে বাসায় ফিরছিস? তানভিকে সামান্য নাড়ে, কিন্তু অবিলম্বে উত্তর দেয়, হ্যাঁ। তিয়াশা চেঁচিয়ে বলে উঠল, খুলে বল তানভি, আমাদের তো জানতে ইচ্ছে করছে। তানভিকা গভীর নিঃশ্বাস নেয়, আর চোখে সামান্য ভয়, হালকা চাপ, কিন্তু সঙ্গে সঙ্গে একটি দৃঢ়তা। ওই দিন সে বলতে শুরু করে, টিউশনি করে বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গেছিল। তখন কোনো গাড়ি পাইনি, আর তখন কিছু বখাটে ছেলে আমার পিছু করছিল। আমি প্রাণপণ চেষ্টা করছিলাম বাঁচার। তখন হঠাৎ করে একটা গাড়ির সামনে পড়ি, আর সেই সময় একটা লোক আমার জন্য অনেক হেল্প করে। দয়া করি ওই লোকটার ভালো হয়। নীলিমা এবং তিয়াশা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। কৌতূহল আর সহানুভূতির মিশ্রণ। সেই মুহূর্তে রিয়ান চলে আসে। তানভিকা নীরব থাকে, তার চোখে এমন এক অদ্ভুত মিশ্র অনুভূতি, কিছুটা লজ্জা, কিছুটা নিরাপত্তার খোঁজ। কিন্তু সে কোনো কথাই বলে না, চুপচাপ বাইকে উঠে বসে যায়। রিহানের চোখে এক রকমের অব্যক্ত প্রতিশ্রুতি, কিছু বোঝার চেষ্টা এবং কিছুটা উদ্দীপনা। এরপর রিহান আসে, তারপর তানভিকা চলে যায়। বাইকে বসে তানভিকা মনে মনে ভাবছিল কিভাবে হঠাৎ সব কিছু যেন অতীতের মতো ফিরে এসেছে। সেই গলির ধুলো, বাতাসের গন্ধ, মানুষের ভিড়, সব কিছু যেন তার মনের ভিতরে দিয়ে আবার ছুটে গেছে। তার বুকের মধ্যে এক ধরনের অস্থিরতা, ভয় আর উত্তেজনা মিশে গেছে। রিহান চালু করলো বাইক, চারপাশে পাতার ঝাপটানো, রাস্তায় হালকা আলো, দূর থেকে আসা হর্নের শব্দ, সব কিছু মিশে যেন একটি জীবন্ত সিনেমার দৃশ্য। তানভিকা চোখ বন্ধ করে বসে থাকে, মনে মনে প্রার্থনা করে কেউ যেন তাকে আর কখনো বিপদে ফেলে না। রাস্তায় বাইক এগোচ্ছে, দূরে একটি ছোট পার্ক, যেখানে কিছু ছেলে মেয়ে খেলা করছে। বাতাসের সঙ্গে তানভিকার চুল লাফাচ্ছে। তার মাথায় ভেসে আসে সেই রাতে যা হয়েছে, কিভাবে অচেনা লোক তাকে সাহায্য করেছে, তার হাত ধরে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। সেই মুহূর্তের রণ, অনিশ্চয়তা এবং কৃতজ্ঞতা সবই এখন তার চোখে জল আনে। রিহান বুঝতে পারে তানভিকার মন কেমন অস্থির। সে চুপচাপ বাইকের গতিতে এগোচ্ছে, কিছু মনে মনে পরিকল্পনা করছে কিভাবে এই পরিস্থিতি তার সুবিধায় ব্যবহার করা যায়। রিহানের মনস্তত্ত্ব এখন একটি ভিন্ন। সে জানে অতীতের ভুলগুলো তাকে আর বেশি সময় দেবে না। তার চোখে অদ্ভুত এক উদ্দীপনা, বাইকের রোদ জোরে, বাতাসে হালকা শীতলতা, দূরে দূরে দোকানপাটের আলো, রাস্তায় হেঁটে যাওয়া মানুষ, সব কিছু যেন একটি বড়
নাটকের অংশ। তানভিকা চোখ বন্ধ করে সেই অনুভূতি শোষণ করছে। মনে হচ্ছে সে একা নয়, কিন্তু একই সঙ্গে নিজের ভয়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে। তানভিকার মাথায় মনে হচ্ছে কিভাবে সেই অচেনা লোক তার জীবন বাঁচিয়েছিল। সে জানে না সেই মানুষ কে ছিল, কিন্তু তার মন মনে মনে প্রার্থনা করছে দেখা হবে আবার কি না সেই মানুষটির সঙ্গে। রিহান বাইক ধীরে চালাচ্ছে। সে জানে তানভিকা এখন খুব সংবেদনশীল অবস্থায় আছে। সে কোনো কথা বলছে না, কিন্তু তার চোখ সব কিছু বলে দিচ্ছে। তানভিকার চোখে হতাশা, কৃতজ্ঞতা, ভয় এবং কৌতূহলের মিশ্রণ। রাস্তায় হঠাৎ একটি মোড়। রিহান বাইক মনিটর করে ধীরে ধীরে মোড় নেয়। চারপাশে কোনো গাড়ি নেই, শুধু দূরে একটি হালকা আলো। তানভিকা চোখ খুলে দেখে দূরে কিছু মানুষ হেঁটে যাচ্ছে। সে মনে মনে এক ধরনের নিরাপত্তা অনুভব করে, কিন্তু এখনও ভয় আছে। রিহান হঠাৎ চুপচাপ বলে, তুই ভয় পাস না, আমি আছি। তার কণ্ঠে এমন একটি নিশ্চয়তা যা তানভিকার মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। তানভিকা হালকা নিঃশ্বাস নেয়। মনে মনে সে ভাবছে কতটা অদ্ভুত জীবন, কিভাবে মানুষ কখনো বিপদে থাকে, কখনো নিরাপদ। কিন্তু এই মুহূর্তে সে শুধুই বাইকের রোদ, বাতাসের ঝাপটানো এবং রেহানের উপস্থিতিতে মন ভরে যায়। রেহান বাইক চালিয়ে আনে এক শান্ত রাস্তায়, যেখানে দুজনে থেমে দাঁড়ায়। তানভিকা এখনও নীরব। রেহান চুপচাপ বাইকের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে। বাতাসের সঙ্গে তাদের চুল হালকা উঠছে, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। তানভিকা হঠাৎ হেসে বলে, ধন্যবাদ ভাইয়া, কিন্তু কণ্ঠে এখনও একটা ভয় আছে যা পুরোপুরি মুছে যায়নি। রিয়ান হালকা হেসে বলে, কেউ যদি তোর খারাপ কিছু করতে চায়, আমি ফাহিম ভাই আছি না, আমরা দেখব। রিয়ান রেদওয়ানের দেশে আসার কথাটা সম্পূর্ণ এড়িয়ে যায়। এভাবেই বাইকের মধ্যে চুপচাপ দুজন নিজেদের চিন্তায়, অতীতের স্মৃতিতে এবং ভয়ের সঙ্গে লড়াই করতে করতে ধীরে ধীরে এগোচ্ছে। বাতাসের হালকা ঠান্ডা, চারপাশে অন্ধকার এবং দূরে দূরে হালকা আলো, সব মিলিয়ে একটি জীবন্ত ছবির মতো। তানভিকা জানে না সামনে কি হতে যাচ্ছে। গল্প অন্তরের স্পর্শ পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।